কফি। ও একজন লেখক তার লেখা দিয়ে মানুষের মন এক মুহূর্তে জয় করে নিতে পারে। যার এত বড় ক্ষমতা সে যদি এইরকম করে বিষণ্ণভাবে দাঁড়িয়ে থাকে তাহলে চলবে? সেই লেখকটিও তো মানুষ, তাই না? আর মানুষের মনের আকাশে কখনো জ্যোৎস্নার আলো ছড়াবে, কখনো অমাবস্যার অন্ধকারে ঠেকে যাবে, সেটাই তো স্বাভাবিক। জীবনকে জীবনকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নেই। নো, তুমি নিজে লিখেছ মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারে। তার জন্য চাই ইচ্ছা শক্তি আর চেষ্টা। তার মানে তুমি যদি এখন ইচ্ছে করো তাহলে প্রাণ খুলে হাসতে পারবে। মানুষ দুভাবে হাসতে পারে, একটা প্রাণ খুলে হাসি, আরেকটা অভিনয় করে। আমি নীলিমার সামনে শত চেষ্টা করেও প্রাণ খুলে হাসতে পারি না, হাসার অভিনয় করি। মানুষ ভালোবাসে কেন? পাওয়ার জন্য। আমি নীলিমাকে ভালোবেসে ঠিকই পেয়েছি, কিন্তু 4টা বছর সংসার করার পর এখন মনে হচ্ছে আসলে না পেলে বোধহয় ভালো হতো। সব মেয়েরাই চায় একদিন সে মা হবে। নীলিমার চাওয়াটাও যৌক্তিক, কিন্তু আমি নীলিমার সেই চাওয়াটা পূরণ করতে পারছি না। ডাক্তার বলেছে আমি কোনোদিন বাবা হতে পারবো না। তাহলে এখন বলুন আমি হাসবো কি করে? আবিদ, পৃথিবীর সব মানুষের মনে কিন্তু দুঃখ আছে। তাই বলে সবাই যদি কোনো না কোনো অপূর্ণতার জন্য পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তো পৃথিবী শূন্য হয়ে যাবে। তুমি এখন কিন্তু শুধু একা তোমার না, তুমি এখন মানুষের, তুমি এখন দেশের, তুমি আমাদের জাতীয় সম্পদ। তোমার একটা অপূর্ণতার জন্য তুমি তোমার লেখা থেকে জাতিকে বঞ্চিত করতে পারো না। You cannot change your yesterday, but you can make your tomorrow beautiful. লাইফকে এনজয় করো। লাইফ ইজ বিউটিফুল। লাভ ইয়োর লাইফ। That's right. আচ্ছা, আমাদের কি ঢাকায় ফিরতে দেরি হবে? কেন বলো তো? না, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। ওই একটা সাপ্তাহিক ম্যাগাজিনের জন্য ওই ঈদ সংখ্যায় একটা লেখা লিখতে হবে। লেখার জন্য এর চেয়ে ভালো জায়গা তুমি কোথায় পাবে? এখানে বসে লেখো, তারপরে রাতের বেলা দুই ভাই মিলে জম্পেশ আড্ডা দেওয়া যাবে। না, সেটা ঠিক আছে, কিন্তু আসলে নীলিমা বাসায় একা, আর তাছাড়া ওর মনও ভালো নেই। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ও চলে আসুক। ঢাকা আর কত দূর? না না, থাক, আজ না আরেকদিন। আপনি বরং আপনার ড্রাইভারটাকে বলে দেন আমাকে যাতে একটু নামিয়ে দিয়ে আসে। ওকে, তোমার যেটা ইচ্ছে। কিন্তু তোমাকে আমি যে জন্য আসতে বলেছিলাম সেটা না জেনে কি তুমি চলে যাবে? না না, বলুন না, বলুন, দরকার হলে আরো কিছুক্ষণ থাকবো। না না না, সময় লাগবে না, কথা ছোট, সংক্ষেপে বলছি। তোমার শেষ উপন্যাসটা হুম। আদিগন্ত নিঃসঙ্গ, হুম। তার জন্য আমি তোমাকে এখনো কোনো টাকা পয়সা দেইনি, এবং আমি ঠিক করেছি সেই জন্যে তোমাকে আমি কোনো টাকা দেব না।
ইমতিয়াজ ভাই, যতদূর পর্যন্ত আমি জানি আমার এই উপন্যাসটা অনেক জনপ্রিয় হয়েছে। আপনি গত 11 মাসে এর 19টি সংস্করণ বের করেছেন। হ্যাঁ, আরে গত 10 বছরের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। আর সামনের মাসে তো আরেকটা সংস্করণ বের হচ্ছে। ইমতিয়াজ ভাই, আপনার সাথে আমার কি কথা হয়েছিল? কথা হয়েছিল আপনি যা লাভ করবেন তার 40% আমাকে দেবেন। আর আপনার কথা অনুযায়ী এই পর্যন্ত আপনি প্রায় কোটি টাকার মতো আয় করেছেন। ইয়েস। তাহলে সেটা 40%। কিন্তু আজ আপনি আমাকে বলছেন একটি টাকাও নাকি আপনি আমাকে দেবেন না। হ্যাঁ। আমি আপনার এই হিসাবটা বুঝতে চাই। ও, হিসেব? আর হিসেব এখানে সব রেডি। এই দাও, দাও, তুমি নিজে রাখো। আমার 40% হচ্ছে 32,71,000। টাকাটা আমার লাগবে, ক্যাশ অথবা চেক। কখন দেবেন? ও ওয়েল, আবে এই যে দেখো, এই যে 5 একর জমির ওপর এই যে বাংলোটা, এটা হচ্ছে আমার এক বন্ধু, অস্ট্রেলিয়াতে থাকে। গত 17 বছরে সে একবারও দেশে আসেনি, বিয়ে শাদী করেনি, আপন বলে কেউ নেই, আর দেশে ফেরার ইচ্ছে নেই। তাই সে চাচ্ছে এই বাংলোটা বিক্রি করে, এবং আমি চাচ্ছি এই বাংলোটা তুমি নিয়ে নাও। আরে এই পুরো বাড়ির দাম তো অনেক টাকা। আমি এত টাকা পাবো কোথায়? কেন? ওই যে তোমার 40%, 32,71,000, এটা ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে দেবো। তারপরও বাকি টাকা আমি দেবো, কিন্তু একটা শর্তে। কি কি শর্ত? আগামী 5 বছর তুমি যে কটা উপন্যাস লিখবে সেগুলো আমাকে দেবে, আমি পাবলিশ করব। সেখান থেকে তোমার 40% যা আসবে তা দিয়ে এই বাড়ির দাম তো হবেই, আর অনেক টাকা তুমি পাবে, তুমি খুব ভালো করে জানো। এই কথাটা বলার জন্য মিস্টার আবিদ তোমাকে এখানে আসতে বলেছিলাম, বুঝতে পারছো? ইমতিয়াজ ভাই, আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিবেন, আমি তো ভাবতেই পারছি না। আমি ভাবতেই পারিনি যে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন। কি এখন খুশি লাগছে না? লাগছে, খুব খুশি লাগছে। এই যে একটু আগে না তুমি বললে তুমি প্রাণ খুলে হাসতে পারবে না, এই যে এখন তো হাসছো। ইমতিয়াজ ভাই, আই এম সরি। আমি আসলে এই কিছুক্ষণ আগে আপনাকে অনেক ভুল বুঝেছিলাম। আই এম রিয়েলি সরি। দ্যাটস ওকে ইয়াং ম্যান, টেক ইট ইজি। কিন্তু এই আনন্দটা কি আমরা দুজনেই উপভোগ করব, না নীলিমা খানিকটা শেয়ার পাবে? তুমি এক কাজ করো, তুমি নীলিমাকে ফোন করো, ফোন করে বলো ওর এখানে আসতে হবে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ড্রাইভার, আচ্ছা ড্রাইভার, ফোন করো, ফোন করো। করিম, করিম। হ্যাঁ নীলিমা,
আমাদের বাড়ি? ও মাই গড, তুমি কবে কিনলে, কখন কিনলে? আমি তো কিছুই জানলাম না। এত সুন্দর বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে আমি না ভাবতেও পারিনি। থ্যাংক ইউ আবিদ। তুমি খুশি হয়েছ? খুব 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 খুশি হয়েছি আবিদ। তোমার এই গোমরা মুখ দেখতে আর ভালো লাগে না। ওকে ফাইন, আমি আর কখনো মুখ গোমরা করে থাকবো না। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমিও এখন থেকে সবসময় হাসি খুশি থাকবে। রাজি? রাজি। কিন্তু আমি না একটা মিস্টেক করে ফেলেছি। কি? তুমি আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, আমি ভেবেছিলাম তোমাকে এতগুলো ফুল দিয়ে থ্যাংক ইউ বলবো, কিন্তু আমি না আসার সময় ফুলটা আনতে ভুলে গেছি। আরে এখানেই তো অনেক ফুল আছে, আমি না একটা স্টুপিড। এক মিনিট। Thank you so much. You are most welcome. আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুজনে মিলে খুব ফুর্তি করা হচ্ছে, পুষ্প আদান প্রদান। আমি কি কাবাব মে হাড্ডি হলাম? আরে কি যে বলেন, আপনার জন্য তো এত কিছু। ওকে, তাহলে তোমরা এনজয় করো, আমি যাই। কোথায় যাবেন? কোথায় যাব মানে? তোমার বউ এসছে তোমার কাছে, আর আমার বউ ফোন করে আমাকে বলেছে তার কাছে যেতে। আমি এখন তার কাছে যাব। আমি এখন যাই, তোমরা থাকো, 2-4 দিন থাকো, বা যতদিন খুশি। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? আরে আমি ব্যবস্থা করব কি? দিস ইজ ইয়োর হোম নাও। করিম, করিম, এই করিম, গাড়ি বের করো। তাহলে আমরা এখানে থাকছি। আচ্ছা ঠিক আছে, তোমার যতক্ষণ খুশি, যত দিন খুশি তুমি থাকতে পারো, কারণ এটা তোমার বাড়ি। কিন্তু আমাকে তো একটা প্রমিস করতে হবে সাহেব। কি? এখানে আমরা যে কদিন থাকবো অন্য কোনো কাজ করা চলবে না, শুধু আমাকে সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যতদিন থাকবো কোনো কাজ করবো না, একটা লাইনও আমি লিখবো না। ওকে? শিওর? শিওর। প্রমিস কিন্তু। আবিদ, তুমি কিন্তু কথা দিয়ে একদম কথা রাখছো না। তুমি কি বলেছিলে এখানে আমরা যে কদিন থাকবো তুমি একটা দিনও কাগজ কলম ধরবে না, অথচ তুমি কি করছো? সন্ধ্যা থেকে লিখতে বসেছো, এখনো লিখেই যাচ্ছ লিখেই যাচ্ছ। এত বড় বাড়িতে আমার কোনো কাজ নেই, আমি একা একা, আমার সময় কাটবে কি করে? দেখো তো কিভাবে যে ভুলে গেলাম। ইয়ে আসলে হয়েছে কি, ওই ঈদ সংখ্যার একটা লেখা তো খুব জরুরি, বেশিও লাগবে না, আর আমার অল্প কিছু সময় লাগবে, আমি লেখাটা শেষ করি, তোমাকে সারা রাত সময় দেবো, তোমার পাশে বসে থাকবো। ওকে? এই মুহূর্তে তোমার কাছে আমার থেকে তোমার এই লেখাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে ফাইন, সারা রাত ধরে এখানে বসে বসে লিখতে থাকো, কিন্তু ভুলেও আমার কাছে একটা বারের জন্য আসার চেষ্টা করবে না। শোনো নীলিমা, আচ্ছা ঈদ সংখ্যার একটা লেখা আমার কালকের মধ্যে জমা দিতে হবে, তুমি আমাকে জাস্ট হায়েস্ট আধা ঘন্টা সময় দাও, আমি লেখাটা শেষ করি, নাহলে ওরা আবার খেপে যাবে। এখন যে আমি খেপে যাচ্ছি। তুমি তো আমার লক্ষ্মী শোনো, আমার ময়না পাখি, তুমি তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা ওরা খেপে গেলে আমার ক্যারিয়ারের একদম 12টা বাজিয়ে ছাড়বে। তাই তোমার জীবন থেকে জাস্ট আধাটা ঘন্টা আমাকে একটু ধার দাও, আমি তোমাকে কাল শোধ করে দেবো। ওকে? ওকে, যাও লেখো, খুব মন প্রাণ দিয়ে লিখবে, হ্যাঁ, যেন লেখাটা ফাটাফাটি হয়, ঠিক আছে? আচ্ছা।
নীলিমা, নীলিমা, আরে কি হয়েছে? নীলিমা, 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 কি হয়েছে? ভূত, কি ভূত, কি বলছো? কিসের ভূত? কোথায়? এখানে ভূত আছে। ওইখানে ভূত আছে। কি বলছো না বলছো? অবল তাবল কিচ্ছু নেই এখানে। তোমরা বিশ্বাস করো, আমি তোমার এখান থেকে যখন আসছিলাম, আমি যখন ঘরে ঢুকছিলাম, আমি এখানে দাঁড়িয়ে দেখি এখানে লম্বা একটা লোক, হাত আছে, পা আছে, কিন্তু মাথা নেই, সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে ভয়বার জিজ্ঞাসা করলাম, আপনি কে? বললো ভূত। কাকে চান? বললো তোমাকে চাই। আমি তোমাকে একদম ভালোবাসি না, আমি তোমাকে অনেক ভালোবাসবো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে রাজরানী বানিয়ে রাখবো, তুমি আমার সাথে আমাদের পৃথিবীতে চলো। আমি চিৎকার করে তোমাকে ডাক দিয়েছি, আমার আর কিচ্ছু মনে নেই, প্লিজ আমাকে ধরে রাখো, আমার মনে হয় ভূতটা আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই পৃথিবীতে। ভূত বলেই আসলে কিচ্ছু নেই। ওকে, হ্যাঁ, আর আমি আছি না। এই সব কিছু হচ্ছে তোমার মনের ভুল। দেখি ওঠো তো, ওঠো 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 ওঠো। এসো ভিতরে এসো। না, কি আমি ভিতরে যাব না, আমি সারা এখানেই বসে থাকবো। মানে কি? আমি, তুমি আমাকে শক্ত করে ধরে রাখো প্লিজ। আমি কালকে সকালে এখান থেকে চলে যাব। আমার মনে হয় কি জানো, এটা এটা ভূতের বাড়ি। ওই লোকটা ইচ্ছে করে তোমার কাছে এটা কম দামে বিক্রি করে দিয়েছে। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চুপ। না না না, আমার মনে হয় কি ওই ভূতটা আমাকে একা পেয়ে আবার ধরে নিয়ে যাবে। আরে কি পাগল! আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না প্লিজ, তুমি আমাকে ধরে বসে রাখো। আচ্ছা আমি আছি তো, আছি না? কিচ্ছু হবে না, তোমার ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে দেখে এখানে এসো, এসো বসো। তুমি যেও না। আচ্ছা আমি যাচ্ছি না, ওকে, যাচ্ছি না, নিজে এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কোলে মাথা রেখে শোও তো, এসো। Good. নীলিমা, যে ভূতের হাত আছে, পা আছে, কিন্তু মাথা নেই, ও তোমার সাথে কথা বলো কি করে? কি হলো বলো? একটা কথা বলবো আবে? রাগ করবে না তো? না। প্রমিস করো। প্রমিস করার কিছু নেই, বলো। না, প্রমিস করতে হবে। আচ্ছা প্রমিস। আমাকে ছুঁয়ে প্রমিস করো। ছুঁয়েই তো আছি। না, আমাকে মাথা ছুঁয়ে প্রমিস করতে হবে। আচ্ছা এই যে মাথা ছুঁয়ে প্রমিস করছি। আমি না তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। কি? আমি আসলে ভূত কিছু দেখিনি। মানে? মানে আর কি, মানে ভূত দেখিনি। আমার ইচ্ছে করছিল তুমি আমার পাশে বসে থাকো, আমাকে ধরে বসে থাকো, কিন্তু তুমি তো ওখানে বসে বসে লিখছিলে, তো কি করব, তাই একটু। কি ধরনের ছেলে মানুষ নীলিমা? আমি ওখানে একটা ইম্পর্টেন্ট লেখা লিখছিলাম, আর তুমি এটা 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 কোনো কথা? তুমি কি রাগ করেছো? তো রাগ করবো না। তুমি কিন্তু একটু আগে আমাকে ছুঁয়ে প্রমিস করেছো যে তুমি আমার সাথে কোনো রাগ করতে পারবে না। প্রমিস ভাঙলে কি হয় জানো তো? আমি নিজে ভূত হয়ে তোমার ঘাড় মটকে। ও ওরে বাবা, তাহলে ঠিক আছে, আমি আসলে ভূতের দিকে তোমাকে বেশি ভয় পাই। গুড হাজবেন্ড, বউকে ভয় পাও খুব ভালো, তাই না? আচ্ছা দেখি দেখি দেখি। না, ভূত হলে তোমাকে একটু মানাবে না। তাহলে কি পরি হলে মানাবে? জি না, তাহলে পেতনি। কিছু করার নেই সাহেব, আপনাকে পেতনি নিয়ে সারা জীবন সংসার। আচ্ছা ঠিক আছে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায়
এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? আবিদ আছে? জি। আমি আবিদকে খুঁজছিলাম। আছে? আপনি আমার নাম রোদেলা। কোত্থেকে এসছেন? অনেক দূর থেকে। সেটা তো বুঝতে পারছি অনেক দূর, কিন্তু সেটা একটা নাম আছে না? আপাতত আমি ঢাকা থেকে এসেছি, তবে আমার জন্ম জামালপুরে। জামালপুর চেনেন তো? ময়মনসিংহের কাছেই। আবিদের সাথে আপনার পরিচয় কতদিন? অনেক দিনে, প্রায় 8-9 বছর। ওর প্রথম উপন্যাস একাকী একলা পাখি প্রকাশ হওয়ার পর থেকে আমার মনে আছে, উপন্যাসটা হাতে পাওয়ার পরই এক রাতের মধ্যেই শেষ করে ফেলেছিলাম। আপনার মনে আছে পুটির মার কথা? কি অসাধারণ একটা চরিত্র! সারাদিন সবার সাথে ক্যাটকেট করবে, আবার রাতের বেলা ঘুমের মধ্যে ঝগড়া। সারা গ্রামবাসী ওর পরে বিরক্ত ছিল। তারপর পুটির মা যখন বোবা হয়ে গেল, গ্রামের সবাই খুব কষ্ট পেয়েছিল, আমিও খুব কষ্ট পেয়েছিলাম পড়ার পরে। আমি আসলে আবিদের এই ছোট ছোট ইন্টারেস্টিং ক্যারেক্টারগুলোর ভক্ত, সেই সাথে আবিদেরও। আপনি বললেন না আবিদ কোথায়? আমরা যে এখানে, এই ইনফরমেশনটা আপনাকে কে দিয়েছে? সেলিব্রিটিদের খুঁজে পাওয়া খুবই সহজ, যদি সত্যি কেউ খুঁজে পেতে চায়। আর এই মুহূর্তে আবিদকে আমার খুবই প্রয়োজন। বাই দ্য ওয়ে, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? আমি নীলিমা। বাহ, সুন্দর নাম। আবিদ আপনার কি হয়? হাজব্যান্ড। সরি, আমি ঠিক আপনাকে চিনতে পারিনি। আপনি প্লিজ আবিদকে একটু ডেকে দেবেন। আপনি কি আবিদের শুধু ভক্ত নাকি বন্ধু? আই উইশ আই কুড। আবিদের বন্ধু হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আমি ওর ভক্ত, শুধুই ভক্ত। তাহলে দয়া করে আপনার সম্বোধনটা একটু চেঞ্জ করুন। কিভাবে? আবিদ নয়, আবিদ সাহেব অথবা আবিদ ভাই বললে এই জিনিসটা ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, আপনার খুশির জন্য আমি এখন থেকে উনি বলেই ডাকবো। প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। দিচ্ছি। আপনি একটু ওই দিকটায় গিয়ে বসুন, আমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি ওকে বসতে দিলে কেন? তুমি ওকে বলতে যে আমি ব্যস্ত, দেখা করতে পারবো না। মেয়েটা যেভাবে আবিদ আবিদ করে কথা বলছিল, আমি তো ভাবলাম তোমার না জানি কতদিনের পরিচিত কাছের মানুষ। বসতে না দিলে যদি আবার কোনো ভুল করে ফেলি। কি যে আবল তাবল কথা বলো না, ওই মেয়েটাকে আমি চিনিই না। আচ্ছা, গিয়ে দেখি কি জন্য এসছে। তুমি এক কাজ করো, 3 মগ কফি বানাও, আমরা একসাথে খাবো। কেন কফি বানিয়ে খাওয়াতে হবে কেন? মানুষ তো সাধারণত তার কাছের মানুষ বা পরিচিত মানুষের সাথে বসে কফি শেয়ার করে। তাকে যখন তুমি চেনোই না, শুধু শুধু কেন আমি তার জন্য কফি বানাতে যাব? এটা না একটা সাধারণ ভদ্রতা। বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন তাকে আপ্যায়ন করতে হয়, আর সেটা তুমি খুব ভালো করে পারো। আজ হঠাৎ ভুলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি, তাড়াতাড়ি বিদায় করি, তারপর আমরা দুজন মিলে একসঙ্গে গ্রাম দেখতে বেরোবো। ওকে? কিসব মেয়েদের না কোনো সেন্স নাই। আমি জামালপুর থেকে চলে আসছি, আমি ওনার ভক্ত। Stupid কোথাকার। আপনি? আমি আবিদ। আপনি বোধহয় আমার কাছে এসেছেন। জি, আমি আপনাকে খুব ভালো করেই চিনি। বলুন, কেন এসেছেন? আমি আপনার ভক্ত, অনেক ভক্ত। আপনার লেখা সব উপন্যাসই আমার পড়া। আপনি এত সহজ ভাষায় এত সুন্দর করে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, মনে হয় সেই চরিত্রগুলো আমাকে ভেবেই লেখা। এক কথায় বলতে গেলে আপনি লেখার জাদুকর। আপনি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন। থ্যাংক ইউ।
হ্যাঁ, এবার বলুন কেন আমার সাথে দেখা করতে এসেছেন? আমি আপনার ভক্ত। আপনার ভক্ত আপনার কাছে আসবে, কিছু সময় আপনার সাথে কাটাবে, কাছ থেকে আপনাকে দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? না, সেটা ঠিক আছে, কিন্তু আমার সাথে দেখা করার জন্য এত দূর চলে আসতে হবে? ঢাকাতেও তো দেখা করতে পারতেন। আচ্ছা, আপনি এই অ্যাড্রেসটা পেলেন কোত্থেকে? কাউকে মন থেকে খুঁজে পেতে চাইলে সেটা খুঁজে পাওয়া সম্ভব। আমি আপনাকে অনেক খুঁজেছি, আজ পেয়েছি। কিভাবে ঠিকানা জোগাড় করেছি সেটা তো জরুরি না। দেখুন, আপনি কিন্তু আমার সাথে রহস্য করছেন। আপনার সাথে আমার সম্পর্কটা কিন্তু রহস্য করার মতো না। আমি একজন লেখক, আপনি পাঠক। আর একজন লেখক এবং পাঠকের যোগসূত্রটা খুব সহজ এবং সাধারণ। আপনার প্রকাশক ইমতিয়াজ সাহেব আমাকে আপনার ঠিকানাতে দিয়েছেন। ইনফ্যাক্ট উনি চাচ্ছিলেন না, আমি অনেক রিকোয়েস্ট করে অ্যাড্রেসটা নিয়েছি, কারণ আপনার সাথে দেখা করা খুব দরকার ছিল আমার। এতক্ষণে আপনার সেই প্রয়োজনটা নিশ্চয়ই ফুরিয়ে গেছে। আপনি এবার আসতে পারেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার সান্নিধ্যের প্রয়োজনীয়তা এত অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যায় না, বরং সময় যত পার হয় সম্পর্কের গভীরতা ততই বাড়তে থাকে। আপনার আর আমার সম্পর্ক ঠিক তেমনই। আমি কিন্তু আপনার কথার মানে বুঝতে পারলাম না। অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো এমনই হয়। প্রথমে রহস্য দিয়ে শুরু হয়, তারপর আশ্চর্য পর্ব, এরপরই উপলব্ধি, আর সবশেষে পানিশমেন্ট। সরি, দেখুন, আমি আপনার কথার আকামাথার কিছু বুঝতে পারছি না। আর আমার মনে হয় না আপনার আর কোনো কথা শুনে আমার প্রয়োজন আছে। আপনার জন্য কফি আসছে, আপনি খেয়ে প্লিজ আসুন। আমার যে আরো অনেক কথা আপনাকে শুনতে হবে, আমি হজমও করতে হবে। কই মেয়েটা কই? ওখানে বসে আছে। চল কফি। এখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করলে যে? চলো একসাথে বসে খাই। ওই পাগলের সাথে কফি খাওয়ার ইচ্ছা আমার নেই। মানে কি? আস্ত একটা পাগল, কি সমস্ত উল্টাপাল্টা কথা বলে, কথার কোনো আগামাথা নেই। ও, প্রথম দর্শনে বিচ্ছেদ। যাক বাবা, আমি সেভ, বাঁচা গেল। এই সমস্ত ফালতু কথা না বলে তাড়াতাড়ি কি ওই মেয়েটাকে বিদায় করো। ওকে, নাহলে আমার মাথা খাবে। আসতে হবে, শুনে ফেলবে তো। তুমি যা, আমি দেখছি। খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে। অসাধারণ। সত্যি বলতে কি, এমন স্বাদের কফি আমি বহুদিন খাইনি। থ্যাংক ইউ। আমার কফি খুব একটা ভালো লাগে না। আবিদকে সঙ্গ দেওয়ার জন্য দু এক চুমুক খেতে হয় মাঝে মাঝে। আবিদ সাহেব অনেক লাকি, আপনার মতো একজন বউ পেয়েছেন। লাকি ও না, লাকি আসলে আমি। আবিদের মতো একজন হাজবেন্ড পেয়েছি। ও খুব ভালো মানুষ, জানেন। আর ভালো মানুষকে খুব ভালোবাসা যায়। ভালো মানুষ, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে ভালো মানুষ খুঁজে পাওয়া। সত্যিকার অর্থে কেউ ভালো মানুষ হয়, আবার কেউ ভালো মানুষ সেজে থাকার অ্যাক্টিং করে। আমি একজন সেজে থাকা ভালো মানুষের সন্ধান পেয়েছি। নীলিমা, আপনি আমার একটা উপকার করবেন? জি বলুন। মানে এখান থেকে সন্ধ্যের আগে কোনো ট্রেন নেই, আর আমি একা একটা মেয়ে না, এত রাতে ফেরার সাহস পাচ্ছি না। আপনি যদি একটু দয়া করে আমাকে এখানে একটা রাত থাকতে দিতেন, আমি কথা দিচ্ছি আমি কাল সকালে চলে যাব। মানে প্লিজ নীলিমা, আমাকে এই ফেভারটুকু করুন। আমি আসলে একা একা ফিরে যাওয়ার সাহসটুকু গ্যাদার করতে পারছি না। প্লিজ, আপনি যদি এমন একটা বিপদে পড়তেন, আমিও আপনাকে হেল্প করতাম। আমার কথাটা একটু রাখুন। একটাই তো রাত, রাতটা পার করে আমি সকালে চলে যাব, প্লিজ।
দেখছি দেখছি আমি, প্লিজ আপনি এত অস্থির হবেন না। আমি একটু আবিদের সাথে কথা বলি, হ্যাঁ? আপনি বসুন। আবিদ হাসান, স্বনামধন্য লেখক। আচ্ছা, তুমি কি সত্যি অনেক ভালো মানুষ, নাকি ভালো মানুষ সেজে থাকার অভিনয় করছো? আচ্ছা শোনো, বাসায় না রান্না করার কিচ্ছু নেই, একটু যে বাজার করতে হবে। আচ্ছা বসো। তোমার তো খেয়াল করার কথা না? খেয়াল করার কথা। নতুন সংসার, এত বড় একটা বাড়ি, কোথায় কি আছে না আছে সেসব জানতে তো সময় লাগে, তাই না? তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছু আনিয়ে নিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হুম। এত বড় বাড়িতে আগে কে থাকতো? কেউ থাকতো না, তালা বন্ধ ছিল। ইমতিয়াজ ভাই মাঝে মাঝে আসতো ঘরদোর পরিষ্কার করার জন্য। ওই কেয়ারটেকার ছিল একটা, ওটা আবার অসুস্থ, বাড়ি চলে গেছে। ও, বেশি বড় লোক হলে যা হবে। শোনো, বাড়িটার টাকাটা পুরোপুরি সুদ হয়ে গেলে আমরা ঢাকা থেকে একেবারে এখানে চলে আসবো। তারপর একটা লোক রাখবে আর একটা দারোয়ান। তারপর এত বড় বাড়িতে আমাদের দুজনের টানাটানি সংসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই পাগলিকে বিদায় করে কি করে? যাইনি তো। জানি মানে? কেন? তোমাকে একটা কথা বলি, বলো। রাগ করবে না তো? এখন রাগ না করার মতো হলে রাগ করবো না। না, আমাকে প্রমিস করো রাগ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, বলো। আমাকে ছুঁয়ে প্রমিস করো। কি আশ্চর্য, সব কথা ছুঁয়ে বলতে হবে কেন? থাক, শুনতে হবে না। আচ্ছা আচ্ছা, এই যে এই যে ছুঁয়ে বললাম যে আমি রাগ করবো না, এখন বলো কি বলবে। মেয়েটা অনেক দূর থেকে এসছে তো, আর একটু পরে তো রাত হয়ে যাবে। ও না একা একা যেতে ভয় পাচ্ছে। ও আজকে রাত্রে এখানে থাক, কালকে সকালে উঠে চলে যাবে। আচ্ছা তুমি কি পাগল হয়েছো নীলিমা? একটা মেয়ে কোত্থেকে এলো না এলো তাকে চিনি না জানি না, ও থাকতে ছিল আমরা রাজি হয়ে যাব? মেয়েটা তো চোর ডাকাত হতে পারে। তুমি আমাকে ছুঁয়ে কিন্তু কথা দিয়েছিলে যে তুমি রাগ করবে না, এখন কিন্তু সত্যি সত্যি রাগ করছো। নীলিমা তুমি না বুঝতে পারছো না, মেয়েটাকে আমার ভালো লাগছে না, পরে উল্টাপাল্টা একটা ঝামেলা করে ফেলবে। একটা মানুষের চেহারা দেখে বোঝা যায় সে ভালো না খারাপ, আর ওকে দেখে আমার একদমই খারাপ মনে হয়নি। তাছাড়া শোনো, ধরো আমি যদি এরকম কোনো বিপদে পড়তাম, ধরো তখন যদি আমাকে কেউ হেল্প না করতো, তখন তো তুমি তোমার বউকে হারিয়ে ফেলতে, তাই না? নীলিমা ছেলে মানুষের রেখে প্লিজ একটু সিরিয়াস হও। ওকে ফাইন, ওকে আমি এক্ষুনি ঘাট ধরে বের করে দিচ্ছি। নাও হ্যাপি? মেয়েদের প্রবলেম তুমি কি বুঝবে? লেখার সময় তুমি এদেরকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা লিখতে পারো। এখন বুঝতে পেরেছি সব মিথ্যে কথা, বানিয়ে বানিয়ে লেখো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে থাকো, কিন্তু যদি কিছু হয় তুমি বুঝবে। কি ভাবছেন একা একা বসে? কই কিছু না তো। আমার সাথে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি আপনার কাছে মিথ্যে বলতে যাব কেন? আমার আসলেই কিছু হয়নি। আচ্ছা আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনার কিচ্ছু হয়নি? তুমি আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে। সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। না না, একদম ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। আর তুই, তুমি, আপনি, এগুলো তো সম্পর্কের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার। দেখা যায় কত বছর পরিচয়, তারপরেও সে আপন হতে পারে না, অথচ কয়েক ঘন্টার ভিতরে একজন আপন হয়ে যায়। আমি তোমার আপন হতে পেরেছি? অনেকটা। তাহলে তুমিও এখন থেকে আমাকে তুমি করে বলো। তুমি খুব ভালো একটা মেয়ে। আচ্ছা নীলিমা, তোমাকে একটা প্রশ্ন করি। করো। তুমি তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসো, তাই না?
তাকে অনেক বিশ্বাস করো? প্রত্যেকটা মেয়েই তো তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। কেন তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো না, বিশ্বাস করো না? হ্যাঁ, বাসি, অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। আচ্ছা, এই বাড়িটা কি তোমাদের? নিশ্চয়ই তোমার শ্বশুরের হাতে করা। না না, কে না, আমি তো গতকালই বাড়িটা কিনেছে। আসলে ওর যে প্রকাশক সাহেব আছেন, ইমতিয়াজ সাহেব, উনি বাড়িটা কিনে দিয়েছেন। অবশ্য পুরো টাকাটা এখনো শোধ হয়নি, বিভিন্ন লেখা লিখে লিখে আবির টাকাটা শোধ করবে। ওর যে লাস্ট উপন্যাসটা আদিগন্ত নিঃসঙ্গ, ওটা আসলে খুব ভালো যাচ্ছে। ইনফ্যাক্ট ওটার টাকা দিয়ে এটা কেনা। তুমি কফি খাবে? আমি তোমার জন্য কফি নিয়ে আসি, বসো। হ্যাঁ, আদিগন্ত নিঃসঙ্গ। আদিগন্ত নিঃসঙ্গ। আপনি? আপনাকে দেখছিলাম। আমাকে আমাকে আবার ডাকার কি হলো? আপনি একজন সেলিব্রিটি, তারপর আবার আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনাকে কাছ থেকে দেখার এত বড় একটা সুযোগ কি করে মিস করি বলেন? এতক্ষণে নিশ্চয়ই আপনার দেখা শেষ হয়েছে। তাহলে এবার প্লিজ আসুন। আপনি বিরক্ত হচ্ছেন কেন? আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব করছি না। আপনি লিখছেন, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখছি। এর প্রবলেম কোথায়? প্রবলেমটা কি সেটা আপনি বুঝবেন না। লেখালেখি অনেক কঠিন একটা কাজ। একজন লেখককে শূন্যতা থেকে বিশাল একটা কিছু সৃষ্টি করতে হয়। সেজন্য একটা লেখকের প্রখর কল্পনা শক্তি প্রয়োজন। একজন লেখক প্রথমে স্বপ্ন দেখে, তারপর অন্যদেরকে স্বপ্ন দেখায়। আর সেখানে আপনি এরকম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছেন, আর মাথায় কিছু আসছে না। প্লিজ আসুন। আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। আমার শুধু একটা প্রশ্ন ছিল, উত্তরটা পেলেই চলে যাব। তাহলে সেই প্রশ্নটা যদি খুব জলদি করে ফেলেন তাহলে খুব ভালো হয়। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? মানে? দ্যাট ওয়াজ নট দ্য ডিল। প্রশ্ন আমার করার কথা ছিল, উত্তরটা আপনি দেবেন। আপনি তো পাল্টা প্রশ্ন করছেন। আচ্ছা, আবার জিজ্ঞেস করছি, কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ। কাকে? আমার স্ত্রী নীলিমাকে। মিথ্যে। যে মানুষ কাউকে ভালোবাসতে পারে সে কখনো খুন করতে পারে না। খুন? হ্যাঁ, খুন। কে কাকে খুন করলো? আপনি খুন করেছেন আমার ভালোবাসাকে। কি আবল তাবল বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? ভয় পেলেন? আপনি এই সমস্ত ফালতু কথা বলার জন্য এখানে এসেছেন? আপনি দয়া করে আসুন, প্লিজ যান। আপনি রেগে যাচ্ছেন কেন? কথাটা তো আমার না, আপনার কথা। আপনার ধ্রুবতারা উপন্যাস, যেখানে একটা ক্যারেক্টার ছিল, একটা মেয়ে হঠাৎ করে একটা ছেলের কাছে এসে বলে ছেলেটা একজন খুনি। প্রথমে অবশ্য মেয়েটাকে কেউ বিশ্বাস করে না, পরবর্তীতে মেয়েটার কথাই সত্য প্রমাণিত হয়। কে আপনি? একটা মেয়ে, নাম রোদেলা। আমি আপনার কাছ থেকে মাত্র 2 মিনিট সময় নেব, প্লিজ। ওকে। আচ্ছা, একটা চোর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার কি হওয়া উচিত? অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। আর যদি কেউ কারোর মেধা চুরি করতে গিয়ে ধরা পড়ে তার কি হওয়া উচিত? মেধা? মেধা আবার চুরি করে কি করে? আর আপনি এসব প্রশ্ন আমাকে করছেন কেন? না, এমনি মজা করলাম আপনার সাথে।
আমি এটা ফেলে এসেছিলাম না। নাও কফি নাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি কফি খাবে? এক কাপ বানিয়ে দেবো? না, এখন খেতে ইচ্ছে করছে না। আপনার বউটা কিন্তু অনেক লক্ষ্মী। আপনার মনে হয় ডিস্টার্ব হচ্ছে, আপনি লিখুন, আমরা ওদিকে গিয়ে গল্প করি। চলো নীলিমা। তোমরা বিয়ে কবে করেছো? 4 বছর। বেবি নিচ্ছ না কেন এখনো? না মানে ওই বয়সী কাউকে দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। সরি, আমি কি না জেনে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? আচ্ছা ঠিক আছে, অন্য কথা বলি চলো। আমরা কোনোদিন বাবা মা হতে পারবো না। আই এম রিয়েলি সরি নীলিমা। তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি প্রবলেমটা কার? আবিদের। ডাক্তার বলেছে ও কখনো বাবা হতে পারবে না। পানিশমেন্ট। কিছু বললে? হ্যাঁ, না কিছু না। তোমার জন্য খুব খারাপ লাগছে নীলিমা। দেখো, হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা কি অদ্ভুত, তাই না? একজন অন্যায় করে আর একজন সেই অন্যায়ের মাসুল গুনে। কি সব আবল তাবল কথা বলছো? কে অন্যায় করছে, কে আবার মাসুল দিচ্ছে? নিজের সাথে নিজেই কথা বলছিলাম, তুমি বুঝবে না। তোমার সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগছে। তুমি আসলে লক্ষ্মী একটা মেয়ে। তোমার দিকে তাকিয়ে থাকলে মনের ভিতরে জমে থাকা সব রাগ দূর হয়ে যায়। তবে ভালো মানুষরা না জীবনে সবসময় ঠকে, আমার হাজবেন্ডের মতো। ও ভালো কথা। তোমার ফ্যামিলি সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার কয়টা বাচ্চা? আমার ভাগ্যটাও তোমার মতোই। সরি, ভুল বললাম, একটু আলাদা। কি রকম? জানবে, সবই জানবে। ইনফ্যাক্ট তোমাকে তো সবকিছু জানতেই হবে। পরেই শুনবো। আসলে তোমার সাথে গল্প করতে করতে না আমি রাতে রান্না করার কথা একদম ভুলে গেছি। আমাকে রান্না করতে হবে। আবিদ আবার একদম ক্ষুধা সহ্য করতে পারে না। তুমি বসে কফি খাও, হ্যাঁ? আমি রান্নাটা সেরে আসি। নীলিমা কোথায়? কিচেন। নীলিমা, আবিদ, সরি, আবিদ চল। আপনি আমার একটু উপকার করবেন প্লিজ? নিশ্চয়ই। মানে আজকে রাতে বাড়ি ফিরতে পারছি না তো, বাড়ির সবাই টেনশন করবে, একটু জানাতে হবে। আর দেখুন না, আমার সেলফোনটা আউট অফ চার্জ হঠাৎ করে। আপনি যদি আপনার ফোন থেকে একটা ফোন করতে দিতেন। আচ্ছা ঠিক আছে। আমি নাম্বারটা বলছি, আপনি ডায়াল করুন। বলুন। 01819 01819 231 231 447 সরি 447 447। আর নামটা একবার বলুন তো। 01819 হুম 231 447। সে কি? এটা তো আহসানের নাম্বার। আবারও ভুল হলো? হ্যাঁ, তাই মনে হচ্ছে। নাম্বারটা আপনার মোবাইলে সেভ করেন, রাইট? আর বারবার আহসানের নাম উঠছে, কিন্তু কিভাবে বলেন তো? আশ্চর্য, আহসানের নাম্বার আপনার মোবাইলে সেভ। আহসান আপনার কি হয়? বন্ধু। কেমন বন্ধু? খুব ভালো বন্ধু।
ছোটবেলার ফ্রেন্ড। আমরা একসঙ্গে পড়ালেখা করেছি, একই গ্রামে বড় হয়েছি। কিন্তু কিন্তু আপনি আহসানকে চেনেন কি করে? কিন্তু আপনি আহসানকে চেনেন কি করে? কথাটা আপনি ওকেই জিজ্ঞেস করুন। দুঃখিত, এই নাম্বারটি এখন আর ব্যবহার করা হচ্ছে না। এটাই বলছি না? ফোনটা বন্ধ। জি, নাম্বারটা বন্ধ, একেবারেই বন্ধ। আহসান আর এই নাম্বারটা ব্যবহার করছে না। তাহলে আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? বলবো, সবই বলবো। তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আহসান মানুষ হিসেবে কেমন? ভালো, খুব ভালো। ওর মতো ভালো মানুষ, আসলে পৃথিবীতে ওর মতো ভালো মানুষ হাতে গোনা যাবে। আর আপনি? মানে আপনি কি ভালো মানুষ? আপনার কি সন্দেহ আছে? তার মানে আপনি ভালো মানুষ? ধরে নিতে পারেন। মিথ্যে বললেন। মানে একজন চোর কখনো ভালো মানুষ হতে পারে না। কি বলতে চাচ্ছেন আপনি? যা বলছি সত্যি বলছি। আপনি একটা চোর। আপনি অন্যের মেধা চুরি করে নিজের নামে চালিয়েছেন। আই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার স্বামী সম্পর্কে তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে না সত্যি সেটা তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো নীলিমা। আদিগন্ত নিঃসঙ্গ, যে উপন্যাসটি লেখার কারণে তোমার হাজবেন্ড এখন দেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক, সেটা ওনার লেখা না, ওটা ওনার বন্ধুর লেখা। ওনার বন্ধু ওনার কাছে একটা সহযোগিতা চেয়েছিল উপন্যাসটি ছাপানোর জন্য, অথচ তিনি কি করেছেন? উপন্যাসটি ওনার বন্ধুর নামে না ছাপিয়ে নিজের নামে ছাপিয়েছেন। আর আজ তিনি দেশের একজন নামকরা ঔপন্যাসিক, আবিদ হাসান। আর একটা কথা বললে না, তোমাকে ঘাড় ধরে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। কষ্ট করে বের করে দিতে হবে না নীলিমা, একটু পরে আমি এমনিই চলে যাব। তবে তার আগে তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আবিদ, আবিদ ও যে মিথ্যে কথা বলছে এটা প্রমাণ করে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও তো। কি হলো, কথা বলছো না কেন? কি করে বলবে? চোর চুরি করে ধরা পড়লে এমনই নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আবিদ কথা বলো, কথা না বললে এটা প্রমাণ হয়ে যাবে যে ও সত্যি কথা বলছে। মিথ্যে বলেনি ও, ওটা আমার লেখা নয়। মানে? আহসান, আহসান আমার খুব ভালো বন্ধু। একদিন ওই পাণ্ডুলিপিটা ও আমার কাছে পাঠিয়েছিল, ওটা ছাপাতে হবে বলে। আমি ওকে কথা দিয়েছিলাম ওর ওই পাণ্ডুলিপিটা ছাপানোর ব্যবস্থা আমি করে দেব। আসলে ওই মুহূর্তে আমি সবকিছু নিয়ে এত হিমশিম খাচ্ছিলাম। আমার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছিল না, ইনফ্যাক্ট সংসার চালানোর টাকা জোগাড় করতেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি তোমাকে কোনো কিছু জানতে দেইনি, বুঝতে দেইনি, কারণ তুমি যখন জানতে পারলে আমরা আর কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবো না, তুমি অনেক ভেঙে পড়েছিলে, মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলে। তাই তোমার উপরে নতুন করে আর কোনো চাপ সৃষ্টি করতে চাইনি। তারপর একদিন হঠাৎ তুমি অসুস্থ হয়ে গেলে। তোমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আমি অনেক জায়গায় ছুটেছি, বিশ্বাস করো।
কিন্তু একটি টাকা জোগাড় করতে পারছিলাম না। তখন তখন আহসানের ওই পাণ্ডুলিপিটা দেখে আমার ভেতরে খুব লোভ হলো। মনে হলো যে এই পাণ্ডুলিপিটা যদি উপন্যাস হিসেবে বের হয় তাহলে অসম্ভব জনপ্রিয় হবে, হাতে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আমি আমি ওটা নিজের বলে চালিয়ে দিলাম। আম সরি নীলিমা, বিশেষ করে আমি আসলে পরিস্থিতির শিকার। আমি সত্যি আমাটা করতে চাইনি। ছি আবিদ, ছি। সামান্য করার টাকার জন্য তুমি এত বড় একটা কাজ করতে পারলে? আমি তোমাকে ভুল বুঝে না জেনে অনেক অপমান করেছি, প্লিজ আমাকে মাফ করো। তুমি অনেক ভালো একটা মেয়ে নিলে, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। তুমি এমন একটা হাজবেন্ড পেয়েছো, তুমি অনেক ভালো একটা মেয়ে। সেটা আমার ভাগ্য। আচ্ছা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, এত সব কথা তুমি কি করে জানলে? আহসান আমার হাজবেন্ড। দে দোল দোল, দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল। বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল। তুমি অনেক সুন্দর করে কবিতা পড়ো, তোমার কবিতা পড়ার ঢংটাই আলাদা। কখনো হেলে, কখনো ধুলে, কখনো তোমার দৃষ্টিতে প্রেম, আবার কখনো তোমার কণ্ঠে। শুনতে থাকলে মনে হয় সারাক্ষণ শুধু শুনো। সেজন্যই তো ওটাকে পুঁজি করে প্রেমের তরিতে ভাসতে ভাসতে তোমার হৃদয় পটে নোঙর ফেলেছি। প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি তোমার ভালোবাসার বৃষ্টিতে আমাকে ভিজিয়ে দিচ্ছ। হাই রে আমার প্রেমিক স্বামী, তুমি পারো। কি পারি? তাই তো, কি পারো তুমি? আপনাকে ভালোবাসতে। এই শোনো না, তোমাকে তো একটা কথা বলা হয়নি। আমার আদিগন্ত নিঃসঙ্গ উপন্যাসটি খুব তাড়াতাড়ি পাবলিশ হতে যাচ্ছে। তাই নাকি? কিভাবে? আমার এক বন্ধু আছে আবিদ, ওর কাছে আমি পাণ্ডুলিপিগুলো দিয়েছি, ও খুবই পছন্দ করেছে। দু একদিনের মধ্যেই নাকি প্রকাশকের সাথে বসবে। ও তো খুবই আশাবাদী, আর বলল যে আমার এই উপন্যাসটা নাকি খুবই সাড়া ফেলবে। আচ্ছা, তোমার কোন বন্ধু বলো তো? আবিদ আমি চিনি। আবিদ তো লেখক, ওর কয়েকটা জনপ্রিয় উপন্যাস আছে, তার মধ্যে ধ্রুবতারা, রূপকথা, জীবনের সন্ধিক্ষণে। পড়েছো তুমি? পড়েছি মানে আমি তো ওনার সিরিয়াস ভক্ত। তুমি জানো, আগে যখন ওনার বইগুলো প্রকাশ পেত না, আমি সাথে সাথে কিনে ফেলতাম, আর এক রাতের ভেতরে সব পড়া শেষ হয়ে যেত। এক কথায় উনি কথার জাদুকর, কি দারুণ লেখে। এখন তো আমার খুবই হিংসে হচ্ছে। কেন? তোমার আবার হিংসে হচ্ছে কেন? এই যে আবিদের এত গুণগান গাইছো। হ্যাঁ, আমি আবিদ হাসানের গুণগান গাইছি, তার কারণ আমি তার লেখার পাগল। আর তোমার? আমার? তোমার কবিতার পাগল, কথার পাগল, প্রেমে পাগল। ভালোবাসি। আমিও। কি হলো? তুমি এমন একা একা এখানে বসে আছো কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি।
নিশ্চয়ই কিছু একটা হয়েছে আর আমার কাছে লুকাচ্ছ, বলো। আমাকে এক কাপ চা করে দেবে? সেটা আমি দিচ্ছি, কিন্তু তার আগে বলো তোমার কি হয়েছে। জেদ করো না তো, যা বলছি তাই করো। এই প্রথম তুমি আমার সাথে এভাবে কথা বলবে। মানুষের মন সবসময় একরকমের থাকে না, এটা বোঝার বয়স নিশ্চয়ই তোমার হয়েছে। চা। সরি, আসলে তোমার সাথে এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি, একদম উচিত হয়নি। রোদেল, আমার মনটা আজ ভালো নেই। জানতে চাইছো না কেন ভালো নেই? বুঝতে পেরেছি, তুমি আমার উপর অনেক রাগ করছো। আমি আবারও সরি বলছি। আমার উপন্যাসটা আজকে বের হয়েছে। কি? এই, সত্যি তোমার উপন্যাস আজকে বের হয়েছে? এটা তো খুশির খবর, কংগ্রাচুলেশন। তোমার কতদিনের স্বপ্ন। আচ্ছা, এই এই খুশির খবরটা তুমি এরকম মন মরা হয়ে দিচ্ছ কেন? এই, কি হয়েছে তোমার? বুঝতে পেরেছি, নিশ্চয়ই বিক্রি কম হচ্ছে। আচ্ছা, তুমি তো বোকা কেন আসান বলো তো? প্রকাশের প্রথম দিনে কি শয়ে শয়ে বিক্রি হয়? হ্যাঁ, প্রথমে 1টা, তারপর 100, 100 থেকে 1000, 1000 থেকে 1 লাখ, তারপর কোটি কোটি ভক্ত তোমার হয়ে যাবে। প্রথমে এরকম একটু হয়। তা এদিক তাকাও, হাসো না প্লিজ। আদিগন্ত নিঃসঙ্গ আমার নামে ছাপা হয়নি। মানে? মানে ওটা আবিদের নামে ছাপা হয়েছে। সেটা কি করে সম্ভব? তোমার লেখা উপন্যাস তোমার নামে ছাপা না হয় আবিদের নামে কেন ছাপা হবে? আর তাছাড়া আবিদি বইটা কেন করতে যাবে? আবি তো তোমার বন্ধু। এটা তো হতে পারে না। আমি নিজে দেখেছি তুমি কত রাত জেগে কত কষ্ট করে উপন্যাসটা লিখেছো। একবার তোমার এক একটা লাইন পছন্দ হয়নি, তুমি কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছো, আবার লিখেছো। এটা তো আবিদ করতে পারে না। তুমি তুমি এক্ষুনি ওকে ফোন করে জিজ্ঞেস করবে। ফোন করে তোমার। রোদেলা, আবিদ আমার ছোটবেলার বন্ধু, একসাথে খেলেছি, পড়ালেখা করেছি। ও যদি আমার লেখা নিজের নামে চেপে বড় হয় হোক, আমার আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু ও যদি একবারের জন্য আমাকে বলতো তাহলে আমি কষ্ট পেতাম না, জানো? আমার এখন খারাপ লাগছে এই ভেবে যে আমার এতদিনের বন্ধু, এত স্মৃতি যার সাথে, সে এত বড় একটা প্রতারণা ওর সাথে কিভাবে করলো? অনেকদিন তোমার কোনো কবিতা শুনি না, একটা কবিতা শোনাবো? যদি এক মুঠো রোদ্দুর হাতে নিয়ে বলি, এসো তোমার হৃদয় ভিজিয়ে দেব, ভিজবে? যদি আকাশ জোড়া মেঘ দেখিয়ে বলি, এসো তোমায় নিয়ে ভাসব, ভাসবে? যদি দিগন্ত থেকে দিগন্ত দেখিয়ে বলি, তোমার হাত ধরে হাঁটব, হাঁটবে? জানি ভিজবে না,
জানি ভাসবে না, হাঁটবেও না, তাই তো আমি আদিগন্ত নিঃশব্দ। তুমি অনেকদিন লিখছো না, আমার মনে হয় তোমার আবার লেখা শুরু করা উচিত। আমি আর লিখবো না রোদেলা, আর লিখবো না। সে কি, কেন? আবিদ হয়তো এতদিনে আমাকে ভুলে গেছে। আমি যদি আবারও লিখি তাহলে ও কোনো না কোনোভাবে লেখাটা পড়বে, হয়তো মনের অজান্তেই অনুতপ্ত হবে, কষ্ট পাবে। আমি চাই না আমার কারণে আবিদ কষ্ট পাক। আবিদ তোমার সাথে প্রতারণা করেছে হাসান। আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি কি হাসানের নাম্বারটা পেতে পারি? কেন? আমি ওর কাছে ক্ষমা চাইব। এখন আর হাসানের কাছে ক্ষমা চেয়ে কি হবে? তার সাথে বরং আপনি নিজের বিবেকের কাছে ক্ষমা চান, নীলিমার কাছে ক্ষমা চান, আর আপনার অগণিত ভক্ত, অগণিত পাঠকের কাছে ক্ষমা চান। নীলিমা, ইমতিয়াজ ভাই, তোমার 32,71,000 টাকা। ইচ্ছে করলে কাল সকালে ব্যাংকে গিয়ে ক্যাশ করে নিতে পারো। আমার লাভের অংশ, আমার লাভের টাকা আমি কি করব? আবিদ, এই দশকের, এই দেশে তুমি সর্বশ্রেষ্ঠ লেখক, আর আমি গত 3 দশক ধরে এই দেশের সর্বশ্রেষ্ঠ পাবলিশার। এটা কি করলে তুমি? এটা তুমি কি করলে আবিদ? একটা চোরাই জিনিস তুমি নিজের নামে প্রকাশ করতে দিলে, আর আমি সেই চোরাই জিনিস প্রকাশ করলাম। 19টা সংস্করণ, 19, সামনের মাসে আরেকটা। লক্ষ লক্ষ পাঠক, লক্ষ লক্ষ বই কিনেছে। এটা যখন জানবে, আমি কি করে তাদের বোঝাবো? তুমি ভাবছো আমি আমার অপমানের কথা ভাবছি? আমি আমার ক্ষোভ প্রকাশ করছি তোমার সামনে? নো আবিদ, আমি তোমাকে একজন লেখক হিসেবে কখনো দেখিনি। আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতন দেখেছি। আমি দেখেছি আমার ছোট ভাই
আমার সামনে বড় হচ্ছে, আরো 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 অনেক বড় হবে। কি করলে তুমি? এটা তুমি কি করলে? Take your money and on your own. বাড়িতে কি কেউ আছেন? আপনি কারে খুঁজেন? আচ্ছা, এই বাড়িতে কি রোদেলা নামে কেউ থাকে? হ্যাঁ। ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? আপনার নাম কি? কোত্থেকে আইছেন? আমার নাম আবিদ হাসান। ওনাকে গিয়ে বললেই হবে। আচ্ছা, এখানে দাঁড়ান, বাইক আনতেছি। আপনি আমি আসানের সাথে দেখা করতে এসেছি। আহসানের সাথে আপনার দেখা হবে না। জানি ও আমার উপর অনেক রেগে আছে। ওর জায়গায় যদি আমি থাকতাম ঠিক একইভাবে রিয়াক্ট করতাম। আপনি প্লিজ ওকে একবার ডাকুন। মাঝে মাঝে দূরত্বটা এতটাই বেড়ে যায়, হাজার চাইলেও কাছে আসা যায় না। কিন্তু ওর সাথে আমার দেখা করতেই হবে, একটিবারের জন্য হলেও। ভালো মানুষ আসতে এসেছেন। ভালো মানুষের অভিনয় করা যায়, কিন্তু অভিনয় করে ভালো মানুষ হওয়া যায় না। আর তাছাড়া আপনি এখানে এসেছেন আহসান সেটা বুঝতে পেরেছে। তাহলে এটা দয়া করে আহসানকে দেবেন প্লিজ। এটা কি? এখানে একটা চেক আছে। ওই উপন্যাস থেকে আমি যে টাকাটা পেয়েছিলাম ওটা পুরোটাই এখানে আছে। আর এটা আসলে আমার প্রাপ্য না, আহসানের প্রাপ্য। তাই এটা ওকে দিয়ে দেবেন প্লিজ। আর আপনার ভক্ত পাঠকরা যারা উপন্যাসটা পড়েছে? আমি ঠিক করেছি ঢাকায় ফিরে আমি একটা প্রেস কনফারেন্স করব। ওখানে গিয়ে আমি সবাইকে বলবো আমার ভুলের কথা।
করছেন কি আপনি? আসান, আসান আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও চাইলেই আর আমাদের মাঝে ফিরে আসতে পারবে না। চাইলে এসে আপনার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু কিন্তু কিভাবে? সেটা জানার আপনার কোনো অধিকার নেই। প্লিজ আমাকে বলুন, প্লিজ। আসান অনেকদিন থেকে অসুস্থ ছিল। এই টাকাগুলোর অনেক প্রয়োজন ছিল চিকিৎসার জন্য, কিন্তু যখন টাকাগুলো দরকার ছিল তখন টাকাগুলো আমরা পাইনি। আর আজ যখন আমার স্বামী আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন এই টাকা দিয়ে আমি কি করব? আমার কোনো প্রয়োজন নেই টাকা, কোনো প্রয়োজন নেই। আপনি প্লিজ আসুন। পড়া শেষ হলো? এখন বলো কেমন লাগলো? ভালোই, তবে তোমার রোদেলা মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ওকে এতটা কষ্ট না দিলেও পারতে। চরিত্রগুলো আমি যদি ওভাবে না সাজাতাম তাহলে গল্পের শেষে ওই উপলব্ধিটা হতো না। এই লেখাটাতে আমি বোঝাতে চেয়েছি, সব পাপের যেমন শাস্তি হয় না, তেমনি সব পাপের প্রায়শ্চিত্ত হয় না। একজন মানুষ যদি কোনো পাপ করার আগে শুধু একবার সামনের দিকে তাকায় আর ভাবে তার প্রায়শ্চিত্তের কথা, সে কিন্তু সেই পাপ কর্ম থেকে বেঁচে যায়। চলো না, আজ আমরা